নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি দীর্ঘদিন ধরে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলি এবং অপশনালের ক্লাসটা করছি। এর আগে আমি সিরিজ ধরে ধরে কতগুলো ক্লাস করেছিলাম, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মোহনদাস করমচাঁদ গান্ধী, ক্লিয়ার। ঠিক সেরকমভাবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, সাতবাহন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এগুলো আমি করিয়েছিলাম। আজকে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক করাবো। আমার ইচ্ছে আছে এটা দুটো দিনে করানোর, করানো। সেটা হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ক্লিয়ার? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টের আমরা যে জায়গাটা একটু ভালো করে নেব, সেটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট থেকে শুরু করে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের ইতিহাসটা আমি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। তার আগে আমি একটু দেখিয়ে দিই আমার পরিচয়টা। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন করোনি, তাদের আমি সাবস্ক্রিপশন করার জন্য বলছি, এবং তারা সাবস্ক্রিপশন করার সময় ডিএসএসআর এই রেফারেল কোডটা ইউজ করবে। দেখো এখানটা লেখা দেখাচ্ছে ডিএসএসআর। ডিএসএসআর লেখাটা গেছে, তোমরা রেফারেল কোডটা ইউজ করলে 10% তোমরা ডিসকাউন্ট পাবে। ক্লিয়ার? এবার আমি যেটা একটু বলছি একটু ভালো করে মনে রাখবে। সেটা হলো যে তোমাদের ডাব্লিউবিসিএস এর মেনের ক্লাস, ডাব্লিউবিসিএস এর প্রিলির ক্লাস, এবং আইসিডিএস, এবং সঙ্গে সঙ্গে আমাদের পিএসসি মিসলিনিয়াস এর ক্লাস, সব রকমের ক্লাসই কিন্তু এখন দেওয়া হচ্ছে। তাই তোমাদের আমি একটুখানি বলি যে তোমরা অবিলম্বে ভর্তি হয়ে যাও। কালী পুজোর এই সময়টা রয়েছে, সেই সময়টা অসুবিধা হচ্ছে। আহ, ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে গেলে আমার মনে হয় তোমাদের এটা অনেক সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটু দেখিয়ে দিই, আমাদের টপিকটা আমি একটু দেখাবো। এখানটা দেখো রয়েছে, আমার নামটা রয়েছে, দেখো ডিএসএ স্যার। ক্লিয়ার? আমি কতদিন অভিজ্ঞতা রয়েছে সেখানে সম্পর্কে দেওয়া আছে। তোমরা এই রেফারেল কোডটাকে ইউজ করবে। ক্লিয়ার? ডিএসএ স্যার। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের? যাই হোক, এবার আমি তোমাদের টপিকটা দেখাই একটু ভালো করে। দেখো এখানটা লেখা আছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। খুব ভালো করে দেখতে পাচ্ছ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট লেখা আছে। এবার কুইট ইন্ডিয়া মুভমেন্টে আমি একটু স্ক্রল করছি। দেখো যে কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমরা কি বলি, আবার আগস্ট মুভমেন্টও বলি। ক্লিয়ার? তাহলে আমাদের জানতে হবে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এর প্রেক্ষাপটটা কি, তাই তো? আমরা নিশ্চয়ই জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল আমাদের কোন সময়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমাদের হয়েছিল 1939, 1939 সালে, এবং যেটা শেষ হয়েছিল 1945-এ। 1939-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন কিন্তু আমাদের একটা সামনে সুবিধা আসে যে ভারতকে আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স করবার একটা সুযোগ আছে। এবং 1940-তে লর্ড লিলিথগো আগস্ট অফার দেন, এবং সেই আগস্ট অফারে ছিল ডোমিনেন্স স্ট্যাটাসের একটা ব্যাপার, কিন্তু পূর্ণ স্বাধীনতার ব্যাপার ছিল না। এবং যখন এই পূর্ণ স্বাধীনতার ব্যাপারটা না থাকে, ঠিক সেই সময় হুম, ঠিক সেই সময় আমাদের পূর্ণ স্বাধীনতার যে ব্যাপারটা ছিল সেটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সেই সময় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করলো কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, সবাই তখন সর্বভারতীয় একটা আন্দোলনের কথা বলেন। কিন্তু গান্ধীজি সেই সময় যে ব্যাপারটা খুব ভালো করে চোখে দেখেন, উনি মনে করেন যে এই অবস্থায় বা এই পরিস্থিতিতে আজকে ব্রিটিশদের ঘোর দুর্দিন, তাই না? একদিকে জার্মান, জাপান এবং ইটালি, আরেকদিকে রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স এবং সোভিয়েত রাশিয়া। ক্লিয়ার? সোভিয়েত রাশিয়া রয়েছে, এবং এই তিনটি আমাদের দেশের যেটা একটা রয়েছে জোট গড়ে উঠলো। সেই জোট অ্যাক্সিস পাওয়ারের সঙ্গে যে লড়াই ইংল্যান্ডের, সেটাকে আমাদের কি করতে হলো, আমাদের আটকানোর জন্য আমাদের আবার কি করতে হলো, পুনরায় একটা আহ, দেশব্যাপী আন্দোলনটাকে স্থগিত রাখতে হলো। গান্ধীজি বললেন যে না, এই অবস্থায় কখনো কিন্তু মুভমেন্ট শুরু করা যাবে না, মুভমেন্ট স্থগিত রাখতে হবে। কিন্তু তারপরের পরিস্থিতিতে আমরা কি দেখতে পাই, 1942-তে আমাদের কি হলো, সারা ভারতবর্ষব্যাপী একটা মুভমেন্ট শুরু হলো। ক্লিয়ার? এবং সারা ভারতবর্ষব্যাপী যখন মুভমেন্ট শুরু হলো, সেই মুভমেন্টের আমরা একটা ঝলক দেখব, তাই তো? 1942 প্রথমে দেখো লেখা আছে মেহের আলী। মেহের আলী কয়েন্ড দ্য নেম কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মনে থাকবে, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামটা কে দিয়েছিল? মেহের আলী। মনে থাকবে বেশ। In 1942, Peace Mission came to India
এবং ফার্স্ট মেম্বার ডেলিগেশন নেম স্যার স্টাফোর্ড ক্রিপস। মেহের আলী, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মেহের আলী আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামটা দিয়েছিল। এবং 1942 সালে ক্রিপস মিশন যখন ভারতবর্ষে আসে, তখন যে ফার্স্ট মেম্বার ছিল ডেলিগেশন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপসের নামে এই ক্রিপস মিশনটা তৈরি হয়। At that time, the official negotiator of INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অফিসিয়াল নেগোসিয়েটর ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ এর অফিসিয়াল নেগোসিয়েটর ছিলেন, এবং সঙ্গে ছিলেন আরেকজন জওহরলাল নেহরু। মনে থাকবে, যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট আসার আগে, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হওয়ার আগে স্ট্যাফোর্ড ক্রিপস ক্রিপস প্রপোজাল যখন পাঠানো হয়, সেই ক্রিপস প্রপোজাল পাঠানোর সময় কি হয়, যে অফিসিয়াল নেগোসিয়েটরের কাজটা করেন আমাদের মৌলানা আবুল কালাম আজাদ। মনে থাকবে, এবং সঙ্গে থাকেন কে, জওহরলাল নেহরু। প্রপোজাল অফ ক্রিপস মিশন, ক্রিপস মিশনের প্রপোজাল কি ছিল? প্রথমে বলছে ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস বিং গিভেন দ্য রাইটস নট টু জয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ফার্স্ট পাবলিক অ্যাডমিশন অফ পসিবিলিটি অফ পাকিস্তান। তাহলে ক্রিপস মিশনে যেটা বলা হয়েছিল, সেই ক্রিপস মিশনে সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি, বলা হয়েছিল ডোমিনেন্স স্ট্যাটাস দেওয়া হবে। ক্লিয়ার? এই কথাটা মনে রাখবে, ডোমিনেন্স স্ট্যাটাসের কথা বলা হয়েছিল। আর ক্রিপস মিশনের প্রপোজাল কি ছিল? ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস বিং গিভেন, ঠিক আছে, যে অন্যান্য যে প্রভিন্সগুলো আছে সেটা দেওয়া হবে দ্য রাইট নট টু বি জয়েন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং ঠিক আছে, কোনোটা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কোনোটা যোগদান করতে পারবে না। ফার্স্ট পাবলিক অ্যাডমিশন অফ পসিবিলিটি অফ পাকিস্তান, এবং প্রথমে কিন্তু আমাদের পাবলিক অ্যাডমিশন অফ পসিবিলিটি অফ পাকিস্তান দেখা দিল। ক্লিয়ার হয়ে যায়। তারপরে After the failure of Cripps mission, after the failure of Cripps mission, Gandhi criticized Cripps' proposal as a post-dated check on a crashing bank. হলো, after the failure of Cripps mission, গান্ধী কি criticize করেছিল? Cripps proposal as a post-dated check on a crashing bank. post-dated check on a crashing bank. মনে থাকবে কি হয়েছিল? ক্রিপস মিশন যখন ফেলিওর হলো, ক্রিপস প্রপোজাল গান্ধী যখন ক্রিটিসাইজ করলো যে ক্রিপস প্রপোজাল আমাদের কি হচ্ছে, একটা পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, মানে ফেল করা একটা ব্যাংকের উপর চেক, তার কারণ যেখানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলা নেই। ঠিক আছে, এটা ক্রিপস মিশনে বলা হলো। ডিউরেশন, এটা চললো কতদিন? এটা 42 থেকে 44, 2 বছর ধরে চললো, 42 থেকে 44 পর্যন্ত। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ লর্ড লিনলিথগো। এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন শুরু হলো, তখন আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। মনে থাকবে, 42-8 আগস্ট যখন শুরু হচ্ছে, তখন কিন্তু আমাদের ভাইসরয় কে রয়েছেন? লর্ড লিনলিথগো। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কল্ড অফ, থেমে গেছিল কবে? ডিউরিং দ্য টাইম অফ লর্ড ওয়াভেল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কল্ড অফ মানে থেমে যাওয়া, কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেমে গেছিল কোন সময়? লর্ড ওয়াভেলের সময় এটা থেমে গেছিল। মনে থাকবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট অলসো কল্ড আগস্ট রিভলিউশন। কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমরা আগস্ট রিভলিউশন বলেও আমরা জানি। কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমরা কি বলছি? আগস্ট রিভলিউশন, যেহেতু এটা আগস্ট মাসে হয়েছিল আমাদের কোন সময়? 42-এ, তাই তো? বেশ। 14 জুলাই 1942, 14ই জুলাই, 14ই জুলাই আমরা কি দেখলাম? 1942 সালে ওয়ার্ধা সেশন অফ আইএনসি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন ওয়ার্ধা সেশনটা হলো, তখন নিশ্চয়ই জানো 1940 পরে 41 থেকে 45 কংগ্রেসের কোনো সেশন হয়নি। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর একটা হচ্ছে আমাদের কি করা হয়েছিল? কংগ্রেসকে ব্যানিশ করা হয়েছিল। ঠিক আছে, কংগ্রেসকে ব্যান করা হয়েছিল। 14 জুলাই 1942 ওয়ার্ধা সেশন অফ আইএনসি ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্ধা সেশনে কি হলো? ফার্স্ট অ্যাকসেপ্টেড দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া রেজলিউশন হলো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ফার্স্ট অ্যাকসেপ্টেড, প্রথম গ্রহণ করা হলো কি? দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া রেজলিউশন, দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া রেজলিউশন। ঠিক আছে, বেশ, এটা মনে রাখবে। তাহলে ওয়ার্ধা সেশন যেটা মানে আমরা কি বলবো, বেসরকারিভাবে যেটা হচ্ছে আমাদের একটা কংগ্রেসের সেশন হলো, সেখানে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে আমরা লিখে দেখলাম যে পুরো অ্যাকসেপ্ট করেছে, সেই 14ই জুলাই। On 8th August 1942, at Bombay session of INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বেসরকারিভাবে একটা বম্বে সেশন হলো। সেখানে বলছে কংগ্রেস যে ওয়ার্কিং কমিটিটা ছিল, তারা পাস করলো দ্য রেজলিউশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি পাস করলো দ্য রেজলিউশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মনে রাখবে এটা। বেশ।
এবার বলছে দ্য হিস্টোরিক্যাল আগস্ট মিটিং টুক প্লেস অ্যাট গোয়ালিয়া ট্যাঙ্ক। তা দেখো, যেটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যেটাকে পাস করলো, সেটাকে তোমার কার্যকরী করার জন্য কি করা হলো? হিস্টোরিক্যাল আগস্ট মিটিং টুক প্লেস অ্যাট গোয়ালিয়া ট্যাঙ্ক, এটা বললাম, ইন বম্বে, অ্যান্ড দ্য প্লেস ইজ নাও নোন অ্যাজ আগস্ট ক্রান্তি ময়দান। এটা ভালো করে মনে রেখে দিও, যে গোয়ালিয়া ট্যাঙ্ক অফ বম্বে, এটা এখন নতুন নাম হয়েছে কি? নতুন নাম হয়েছে যে আগস্ট ক্রান্তি ময়দান, আগস্ট ক্রান্তি ময়দান হলো। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ ড্রাফটেড বাই এম কে গান্ধী। কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে ড্রাফট করেছিলেন কে? এম কে গান্ধী। অ্যান্ড মডিফাইড বাই জওহরলাল নেহরু। কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে ড্রাফট ড্রাফট করেছিল কি, খসড়া করেছিল কি? এম কে গান্ধী। অ্যান্ড মডিফাইড, এটাকে মডিফাই করেছিল কি? জওহরলাল নেহরু। বেশ। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড অন 9th আগস্ট 1942। কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল কবে? 9th আগস্ট 1942 তে। ঠিক আছে, এটা মনে রাখবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ড্রাফট করলো হচ্ছে এম কে গান্ধী, আর এটাকে মডিফাই করেছিল কি? জওহরলাল নেহরু। তার খসড়া প্রস্তুত করেছিল বললে উত্তর সবসময় হবে এম কে গান্ধী। আর যদি বলে কি এটা মডিফাই করেছিল, তাহলে মডিফাই উত্তর হবে জওহরলাল নেহরু। ক্লিয়ার? কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড অন 9th আগস্ট 1942। 8ই আগস্ট ওরা ঘোষণা করলো, এবং সম্পূর্ণ যখন শুরু হয়ে গেল, রাত্রি পেরিয়ে গেল, তখন ওটা 9th আগস্ট শুরু হলো। এবং 9th আগস্ট 1942-তে ওর মধ্যেই অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে সমস্ত শীর্ষস্থানীয় নেতাদের। গান্ধীজি, আমাদের গান্ধীর সঙ্গে সঙ্গে আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের সঙ্গে সঙ্গে বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, প্যাটেলের সঙ্গে সঙ্গে আমাদের জয়প্রকাশ নারায়ণ, সবাই এরা গ্রেপ্তার হয়ে গেল। ঠিক আছে, প্রথম সারির নেতারা এখানে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে তখন কি হলো? সেই সময়টা আমরা দেখলাম যে স্থানীয় লোকেরা, সাধারণ মানুষেরা এখানে নেতৃত্ব দিতে এগিয়ে এলো। গান্ধী জেলে থাকা অবস্থাতেও গান্ধীর অভাবটা বুঝতে দিলেন না। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে গান্ধী সেস ডু অর ডাই। তখন গান্ধী বললেন হচ্ছে কি, করো অথবা মরো, ডু অর ডাই, উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। ঠিক আছে, আমাদের হয় ভারত, আমাদের ফ্রি ইন্ডিয়া দরকার, মানে স্বাধীন ভারত হয়, নইলে আমরা কি বলবো যে এটার জন্য আমরা ডাই ইন দ্য অ্যাটেম্প্ট, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হবো, ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। ঠিক আছে, তাহলে এখানে দুটো কথা তিনি এখানে বললেন, একটা হচ্ছে ডু অর ডাই, বলে উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট, অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। ক্লিয়ার? তারপরে বললেন লিভ ইন্ডিয়া টু গড অর টু অ্যানার্কি, যে আমাদের ভারতবর্ষকে হয় ঈশ্বর হাতে ছেড়ে দাও, নইলে নৈরাজ্যের হাতে ছেড়ে দাও। লিভ ইন্ডিয়া টু গড অর টু অ্যানার্কি, অ্যানার্কি মানে নৈরাজ্য, তাই তো? তার সঙ্গে সঙ্গে উনি যে বিখ্যাত কথাটা বলেছিলেন, দিস ডিসঅর্ডারলি ডিসিপ্লিন অ্যানার্কি, দিস ডিসঅর্ডারলি ডিসিপ্লিন অ্যানার্কি শুড গো, অ্যান্ড ইফ অ্যাজ এ and if as a result if as a hmm, result there is complete lawlessness, I would risk it. খুব ভালো করে শুনুন, this disorderly discipline anarchy should go। বলছে যে এই যে আমাদের কি বলছে, ডিসঅর্ডারলি, ঠিক ঠিক মতো অর্ডারে আসছে না, এমন যে ডিসিপ্লিন অ্যানার্কিটা শুড গো, সেটা একদম চলে যাবে। অ্যান্ড ইফ অ্যাজ এ রেজাল্ট, সেদিন আমরা বুঝতে পারবো, দেয়ার ইজ কমপ্লিট ললেসনেস, আই উড রিস্ক ইট। সেদিন আমরা বুঝতে পারবো যেটা কোনো আইনের পুরো শিথিলতায় চলেছে, কমপ্লিট ললেসনেস, কোনো আইন নেই, তখন আমি কি করবো? আই উড রিস্ক ইট, আমিও তখন কি করবো? আমিও ঝুঁকি নেবো। ঠিক তো? এটা কিন্তু গান্ধীর একটা বিখ্যাত কথা, এটা পরীক্ষায় খুব দেয়। disorderly discipline anarchy should go, এটা পরীক্ষায় খুব দেয়। Next, on 9th August 1942, Quit India movement was launched. 9th August 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট করে লঞ্চ করলো। এটা অলসো নোন অ্যাজ কি বলা, স্পন্টেনিয়াস মুভমেন্ট। ঠিক আছে, 9th আগস্ট 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করা হলো, এবং এটাকে আমরা কি বললাম? স্পন্টেনিয়াস মুভমেন্ট। এটা স্পন্টেনিয়াস মুভমেন্ট। ঠিক আছে, স্পন্টেনিয়াস মুভমেন্ট মানে একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ বলা হলো। ক্লিয়ার? তারপর আমরা চলে যাই, দেখো বল্লভভাই প্যাটেল ডিসক্রাইব দিস মুভমেন্ট অ্যাজ এপিক মুভমেন্ট। বল্লভভাই প্যাটেল এটাকে বর্ণনা করলো কি বলে, যে এই মুভমেন্টটা ছিল একটা এপিক মুভমেন্ট। ক্লিয়ার? এপিক মুভমেন্ট মানে বুঝতেই পারছো, একটা মহাকাব্যিক তোমার আন্দোলন, তাই তো? একটা মহাকাব্যিক আন্দোলন, এপিক মুভমেন্ট। এসি বোস ডেসক্রাইব দিস মুভমেন্ট অ্যাজ নন ভায়োলেন্ট গেরিলা ওয়ারফেয়ার। সুভাষচন্দ্র বোস বললেন যেটা এমন একটা মুভমেন্ট যারা অহিংস, নন ভায়োলেন্ট, কিন্তু একটা কি হচ্ছে যেন গেরিলা ওয়ারফেয়ার চলেছে, নন ভায়োলেন্ট গেরিলা ওয়ারফেয়ার। একটা লুকিয়ে থেকে যুদ্ধ চলছে, কিন্তু সেটা নন ভায়োলেন্ট চলছে, হলো।
লর্ড লিনলিথগো ডেসক্রাইবড, একটা পরীক্ষা এসেছিল বিশেষে 2000 খুব সম্ভবত 16তে এসেছিল, ডেসক্রাইব কুইট ইন্ডিয়া মুভমেন্ট as by far the most serious rebellion since 1857. Lord Lilithgow described Quit India movement as by far the most serious বলছে রিবেলিয়ান সিন্স 1857। ঠিক আছে, 1857 সালের মহাবিদ্রোহটা ছিল একটা, হচ্ছে কি মোস্ট সবচেয়ে 1857 সালের মহাবিদ্রোহের পরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছিল একটা বড় ধরনের বিদ্রোহ। আবার বলি, 1857 সালের মহাবিদ্রোহের পরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছিল সারা ভারতবর্ষব্যাপী একটা বড় বিদ্রোহ। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, কমিউনিস্ট লিডার এম এন রয় ক্রিটিসাইজ, কমিউনিস্ট লিডার এম এন রয় ক্রিটিসাইজ করে কি বললেন, ক্রিটিসাইজ দিস মুভমেন্ট অ্যাজ স্যাবোটেজ মুভমেন্ট। এই মুভমেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা স্যাবোটেজ মুভমেন্ট, স্যাবোটেজ করা একটা মুভমেন্ট। ক্লিয়ার? বেশ, ফার্স্ট স্লাইডে যাচ্ছি। জওহরলাল নেহরু described this movement as spontaneous mass upheaval। জওহরলাল নেহরু এটাকে ডেসক্রাইব করেছিল একটা স্বতঃস্ফূর্তভাবে একটা গণবিদ্রোহ, স্বতঃস্ফূর্ত একটা গণবিদ্রোহ, স্পন্টেনিয়াস মাস আপহেভেল, আপহেভেল একটা পুনরুত্থান, পুনর্জাগরণ বা মানে পুনরুত্থান বোঝাচ্ছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ একটা কি বোঝাচ্ছে, আমাদের মুভমেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট লিডার্স, কুইট ইন্ডিয়া মুভমেন্টে ইম্পর্টেন্ট লিডার্স কারা ছিলেন? প্রথমে যার নাম করতে হয় তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ। মনে থাকবে কি নামটা বললাম, জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণে হি অর্গানাইজড এ গেরিলা ওয়ার, তিনি একটা গেরিলা ওয়ারের সূচনা করেছিলেন এগেইনস্ট ব্রিটিশ ডিউরিং দিস মুভমেন্ট। ঠিক আছে, হি অর্গানাইজড এ গেরিলা ওয়ার, তিনি একটা কি করেছিলেন, আমাদের এই লুকিয়ে থাকা যুদ্ধ পরিচালনা করেছিলেন এগেইনস্ট ব্রিটিশ, ব্রিটিশের বিরুদ্ধে ডিউরিং দিস মুভমেন্ট। নেক্সট, পরের পয়েন্ট, হি বিলিভড ইন দ্য টোটাল রিভলিউশন অ্যান্ড পার্টিলেস গভর্নমেন্ট। উনি বিশ্বাস করতেন যে একটা সম্পূর্ণ ক্রান্তি, টোটাল রিভলিউশন মানে সম্পূর্ণ ক্রান্তি। ঠিক আছে, রিভলিউশন মানে ক্রান্তি, হ্যাঁ, সম্পূর্ণ ক্রান্তি অ্যান্ড, হ্যাঁ, রিভলিউশন অ্যান্ড পার্টিলেস গভর্নমেন্ট, এবং আমাদের সরকারটা হবে কি কোনো দল ছাড়া একটা সরকার হবে। ক্লিয়ার? একই সঙ্গে উনি বললেন কি, একটা টোটাল রিভলিউশন, সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ, টোটাল রিভলিউশন, এবং তার সঙ্গে সঙ্গে বললেন একটা পার্টিলেস গভর্নমেন্টের কথা। ঠিক আছে, বেশ। তারপর আমরা কি দেখলাম, জয়প্রকাশ নারায়ণ ইজ নোন অ্যাজ লোক নায়ক। জয়প্রকাশ নারায়ণকে আমরা তখন বলছি কি লোকনায়ক, তাই তো? জয়প্রকাশ নারায়ণ এসকেপ ফ্রম হাজারিবাগ জেল, হাজারিবাগ জেল থেকে পালিয়ে গেল কে, জয়প্রকাশ নারায়ণ। ক্লিয়ার? অ্যান্ড স্টার্টেড এ গেরিলা ওয়ার, এবং শুরু করলো একটা আমাদের গেরিলা ওয়ার এগেইনস্ট ব্রিটিশ। কার এগেনস্টে? ব্রিটিশের এগেনস্টে, ব্রিটিশ, ডিউরিং দ্য মুভমেন্ট। কোন মুভমেন্ট? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। ক্লিয়ার? তো জয়প্রকাশ নারায়ণ পালিয়ে গেল কোথা থেকে, হাজারিবাগ জেল থেকে হচ্ছে তিনি স্কেপ করলেন, পালালেন, অ্যান্ড স্টার্টেড এ গেরিলা ওয়ারফেয়ার, স্টার্টেড এ গেরিলা ওয়ার, একটা গেরিলা ওয়ার, একটা যুদ্ধ, লুকিয়ে থেকে একটা যুদ্ধ শুরু করলেন, ওয়ার এগেনস্ট ব্রিটিশ, ব্রিটিশের এগেনস্টে, ডিউরিং দিস মুভমেন্ট মানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। ঠিক আছে, বেশ। এইবার আমরা যাচ্ছি কোথায়, অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী, অরুণা আসফ আলী সম্পর্কে একটু বলি। অরুণা আসফ আলী, she was known as symbol of defense, symbol of defense and resistance, symbol of defense and resistance। হলো, অরুণা আসফ আলী কি নামে পরিচিত ছিল? সিম্বল অফ ডিফেন্স অ্যান্ড অ্যাসিস্ট, তোমার হচ্ছে কি রেজিস্ট্যান্স, সিম্বল অফ ডিফেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স। হলো, ডিউরিং দিস মুভমেন্ট শি ওয়াজ দ্য হিরোইন অফ দিস মুভমেন্ট, এবং তাকে বলা হয়েছিল কি, আমাদের হিরোইন অফ দিস মুভমেন্ট। অরুণা আসফ আলী অ্যাকচুয়ালি তার নাম ছিল আর কি অরুণা গাঙ্গুলি, তাই তো? অরুণা গাঙ্গুলির সঙ্গে বিয়ে হয়েছিল কার? ব্যারিস্টার আসফ আলী। মনে থাকবে, অরুণা গাঙ্গুলির সঙ্গে বিয়ে হয়েছিল কার? ব্যারিস্টার আসফ আলী। হলো, এবং তারপর উনি হলেন কি অরুণা আসফ আলী। শি ওয়াজ নোন অ্যাজ সিম্বল অফ, বলছে ডিফেন্স, ঠিক, প্রতিরোধের একটা সিম্বল ছিল, অ্যান্ড রেজিস্ট্যান্স, অ্যান্ড রেজিস্ট্যান্স ডিউরিং দিস মুভমেন্ট। ঠিক আছে, রেজিস্ট করেছেন সেই মুভমেন্টের সময়। শি ওয়াজ দ্য হিরোইন অফ দ্য মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরোইন কাকে বলা হয়? বলা হয় আমাদের এই ভদ্রমহিলাকে, তাই তো? কি নাম বললাম? অরুণা আসফ আলী। ক্লিয়ার? অরুণা আসফ আলী পরবর্তীকালে লেনিন পুরস্কার পান, মনে রাখবে এটা। এই অরুণা আসফ আলীকে আমরা বললাম হচ্ছে হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এবং অরুণা আসফ আলীর আমরা অনেক কিছু তথ্য আমরা পেলাম। এবার আমি আসছি উষা মেহতা। ঠিক আছে, উষা মেহতা র্যান এ সিক্রেট রেডিও স্টেশন। উষা মেহতা
ran a secret radio station at Bombay. বম্বে একটা সিক্রেট রেডিও স্টেশনে কি করেছিল সে কি করেছিল সিক্রেট রেডিও স্টেশনে তিনি অ্যানাউন্সার ছিলেন। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেস রেডিও ওয়াজ কংগ্রেস রেডিও ওয়াজ ফাউন্ডেড। কংগ্রেসের একটা রেডিও তৈরি হয়েছিল উইথ উষা মেহতার উদ্যোগে অ্যাজ ইটস অ্যানাউন্সার অ্যান্ড অ্যানাউন্সার রাম মনোহর লোহিয়া ইউজ টু ব্রডকাস্ট অন দিস রেডিও রেগুলারলি। ঠিক আছে, কি বললাম, উষা মেহতা র্যান এ সিক্রেট রেডিও স্টেশন, সিক্রেট রেডিও স্টেশন তৈরি করলো অ্যাট বম্বেতে, সিক্রেট রেডিও স্টেশন তৈরি করলো কোথায়, বম্বেতে। এবং ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেস রেডিও ওয়াজ কংগ্রেস রেডিওটাকে ফাউন্ডেড উইথ উষা মেহতা, তাই তো, এটা উষা মেহতাকে নিয়েই তৈরি হলো। অ্যান্ড ইটস কি বলছি, অ্যানাউন্সার হচ্ছে কে ছিলেন, ঘোষক কে ছিলেন, রাম মনোহর লোহিয়া ইউজ টু ব্রডকাস্ট অন দ্য রেডিও রেডিও রেগুলারলি। ঠিক আছে, এখান থেকে সেই ব্রডকাস্ট কোনো লুকিয়ে থাকা জায়গা থেকে কি করতো, রেডিওতে ওরা ব্রডকাস্ট করতো আমাদের খবরাখবরগুলো। ঠিক আছে, ব্রডকাস্ট করতো ওদের খবরাখবরগুলো। তাহলে রামমোহন লোহিয়া কিন্তু মেন কি ছিল, অ্যানাউন্সার ছিল। মনে রাখবেন, মহিলাদের মধ্যে অ্যানাউন্সার কে ছিল, উষা মেহতা, আর ছেলেদের মধ্যে অ্যানাউন্সার কে ছিল, রাম মনোহর লোহিয়া। ক্লিয়ার? বেশ। In 1942, first parallel government was set up in বালিয়া। বলছে 1942 সালে প্রথম প্যারালাল গভর্নমেন্ট সেট আপ হলো কোথায়, বালিয়াতে। বালিয়াটা কোথায়, উত্তরপ্রদেশ, তাই তো। চিতু পান্ডে ওয়াজ ইম্পর্টেন্ট লিডার অফ বালিয়া। চিতু পান্ডে ছিল আমাদের এই তোমার কি বলবো বালিয়ার প্যারালাল গভর্নমেন্টের হেড। ঠিক আছে, প্রতি সরকার বা প্রতি সরকার, অ্যাকচুয়ালি প্রতি সরকার, পিআরএটিআই ভাবা উচিত। প্রতি সরকার ওয়াজ দ্য লংগেস্ট লাস্টিং অ্যান্ড এফেক্টিভ প্যারালাল গভর্নমেন্ট ইন স্টেট অফ মহারাষ্ট্র। প্রতি সরকার ওয়াজ দ্য লংগেস্ট লাস্টিং, প্রতি সরকার সবচেয়ে বেশি দিন ধরে লাস্টিং অ্যান্ড এফেক্টিভ প্যারালাল গভর্নমেন্ট। এবং এটা ছিল একটা এফেক্টিভ প্যারালাল গভর্নমেন্ট, যেটা কার্যকরী ছিল আমাদের কি, ইন স্টেট অফ মহারাষ্ট্র। ক্লিয়ার? মহারাষ্ট্রে এটা তোমার তৈরি হলো প্রতি সরকার। দ্য পিরিয়ড অফ প্রতি সরকার আগস্ট 1943 থেকে 1946। ঠিক আছে, দিস পিরিয়ড অফ প্রতি সরকার টিকে ছিল কতদিন, 1943 থেকে 46, সবচেয়ে বেশি দিন ধরে, তাই তো। 43 থেকে আগস্ট 43-এ শুরু হয়েছিল, মে 46-এ শেষ হয়েছিল। আগস্ট 43-এ শুরু হয়েছিল আর মে 46-এ শেষ হয়েছিল। ঠিক আছে, প্রায় 2 মাস, তোমার 2 বছর 8-9 মাস মতো চলেছিল। আর্ম ফোর্স অফ প্রতি সরকার, আর্ম ফোর্স অফ প্রতি সরকার ওয়াজ নোন অ্যাজ, কি নাম ছিল, তুফান সেনা। তার যে তোমার কি বলবো আর্মসের যে বাহিনীটা ছিল তার নাম কি ছিল হচ্ছে প্রতি সরকারের, তুফান সেনা। নানা পাটিল ইজ দ্য লিডার অফ প্রতি সরকার। নানা পাটিল ছিল হচ্ছে আমাদের কি, আমাদের প্রতি সরকার লিডার। নানা পাটিল ছিল হচ্ছে লিডার অফ প্রতি সরকার। নানা পাটিল আমাদের কি ছিল, লিডার অফ প্রতি সরকার। অ্যান্ড আদার ফেমাস লিডার অফ প্রতি সরকার ওয়াজ ওয়াই বি চ্যাবন। ক্লিয়ার? নানা পাটিল ইজ দ্য লিডার অফ প্রতি সরকার, মনে থাকবে এটা। আমাদের প্রতি সরকার লিডার ছিল কি, নানা পাটিল। অ্যান্ড আদার ফেমাস লিডার ছিল কি এখানে, ওয়াই বি চ্যাবন, CHABN। আচ্ছা, এইবার দেখো আমরা যেটা দিয়ে আসবো সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, এই 1942, ঠিক আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার ফর্ম তমলুক। তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হলো কোথায়, তমলুকে। ঠিক আছে, এবং এটা টোটাল এরিয়া কি ছিল, 4টে জায়গা নিয়ে তৈরি ছিল। একটা হচ্ছে তমলুক, একটা মহিষাদল, একটা নন্দীগ্রাম, একটা সুতাহাটা। একটা তমলুক, একটা মহিষাদল, একটা নন্দীগ্রাম, একটা সুতাহাটা। মনে থাকবে, 4টে জায়গা নিয়ে। এবং এখানে কে ছিল, এখানে যিনি হেড ছিলেন, এখানে যিনি হেড ছিলেন তিনি আমাদের নিজেদেরকে কি বলতেন, ঠিক আছে, সেটা আমি একটুখানি বলবো। এখানে ছিলেন সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত কল্ড হিমসেলফ সর্বাধিনায়ক। সতীশচন্দ্র সামন্ত নিজেকে কি বলতেন, সর্বাধিনায়ক বলতেন। সতীশচন্দ্র সামন্তর আরো দুজন হ্যান্ড ছিল। সতীশচন্দ্র সামন্তর আর যে দুজন হ্যান্ড ছিল তাদের মধ্যে একজন ছিল কে, ওদের মধ্যে একজন ছিল হচ্ছে আমাদের অজয় মুখার্জি, এবং আরেকজন ছিল হচ্ছে সুশীল চন্দ্র ধারা। ক্লিয়ার? মনে থাকবে, এখানে মহিলাদের জন্য একটা দল তৈরি হয়েছিল যার নাম ছিল ভগিনী সেনা। মনে থাকবে এটা, তোমার হচ্ছে ভগিনী সেনা। এবং এইখানে আমাদের যেটা হয়েছিল আমাদের আহ কি বলবো, তামিলনাড়ু জাতীয় সরকারে আমাদের নেতাদের মধ্যে বললাম হচ্ছে দুজনের নাম, 3জন নামই বললাম। একটা হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, আর তার 2 অ্যাসিস্ট্যান্ট ছিল অজয় মুখার্জি আর সুশীল ধারা।
তাই তো? এটা আমি এখানে বলে দিয়েছি তামিলনাড়ু জাতীয় সরকারে। এখানে একটু লিখতে হবে, নোট করে নিলে ভালো হয়। লিখে নাও এখানটা যে আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, সুতাহাট আমি বলে দিলাম। এখানে একটু লিখে রাখবে, সুশীল ধারা ওয়াজ দ্য লিডার অফ বিদ্যুৎ বাহিনী। সুশীল ধারা ছিলেন বিদ্যুৎ বাহিনীর হেড। সুশীল ধারা ওয়াজ হেড অফ দ্য বিদ্যুৎ বাহিনী। সুশীল ধারা ছিল বিদ্যুৎ বাহিনীর হেড। ঠিক আছে। আর ভগিনী সেনার দায়িত্বে কে ছিল? ভগিনী সেনার দায়িত্বে ছিল হচ্ছে আমাদের অজয় মুখার্জি। ঠিক আছে। আর্ম ফোর্স, আর্ম ফোর্স অফ হচ্ছে তামিলনাড়ু জাতীয় সরকার। আর্ম ফোর্সের নাম কি ছিল? আর্ম ফোর্সের নামটা আমি বলে দিলাম, তার নাম ছিল হচ্ছে আমাদের বিদ্যুৎ বাহিনী। ক্লিয়ার? যাই হোক, এটা আমি আজকে বললাম। সামনের দিন আমি স্বরাজ পঞ্চায়েত বা এগুলো একটু বলবো, আলোচনা করব, করে এটা আমি শেষ করে দেবো। আজকে ফার্স্ট পার্ট পড়ালাম। হ্যাঁ, আমি এখান থেকে লেখালাম। হ্যাঁ, নন্দীগ্রাম, সুতাহাটা, চারটে। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্টের লাস্ট পর্বটা আমি সামনের দিন পড়াচ্ছি, তোমরা একটু এখানে দেখে নিও। আর কুইট ইন্ডিয়া মুভমেন্টের পড়ার পর আমি ইচ্ছে আছে এরপরে আমি পড়াবো হচ্ছে তোমার যে এক্সট্রিমিস্ট এবং বায়োগ্রাফি, তোমরা দেখতে পড়তে চাইছো, বায়োগ্রাফিটা আমি ভালো করে একটু পড়াবো তোমাদের। ক্লিয়ার? এক্সট্রিমিস্ট লিডারদের বায়োগ্রাফি, মডারেট লিডারদের বায়োগ্রাফি এবং এগুলো ধরে ধরে আমি একটু পড়াবো। এবার আমি আবার চলে আসি এখানটা, দেখে নাও যে ডিএসএ স্যার, এখানটা তোমরা এই রেফারেল কোডটা ইউজ করবে। ডিএসএ স্যার এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% করে ছাড় পাবে। ঠিক আছে? আর দেরি নয়, তোমরা তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও এবং তাড়াতাড়ি করে ভর্তি হয়ে গিয়ে তোমরা ক্লাসগুলো করো। মেনের ক্লাস এবং প্রিলি ক্লাস, এগুলো যে ব্যাচ কোর্সের ক্লাস শুরু হয়েছে সেগুলো ভালো করে একটু করো। ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি মঙ্গল, বৃহস্পতি, শনি আমি 5টার সময় নিয়ে হচ্ছে স্পেশাল ক্লাস। একটু স্পেশাল ক্লাস দেখার চেষ্টা করবে। আর যদি বাই চান্স মঙ্গল, বৃহস্পতি, শনির মধ্যে কিছুদিন মিস হয়ে যায়, তাহলে আমি রোববারটা করে দিই। তো তোমাদের আমি বলে দিলাম যে তোমরা কিন্তু কখনো মিস করো না, স্পেশাল ক্লাসটা মিস করো না। স্পেশাল ক্লাসে আমার 5টা থেকে থাকবে হচ্ছে এই মঙ্গলবার দিন। তোমার কি হলো, আমাদের কিছু এমসিকিউ এবং কিছুটা তোমার হচ্ছে এই টপিক ধরে আলোচনা আমি করবো, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে? ন্যাশনাল মুভমেন্টে আমি অনেকদিন ধরে করেছি, ইন্ডিয়ান হিস্ট্রি করবো। করার পরে আমি আবার ন্যাশনাল মুভমেন্টে ফিরে যাবো। ঠিক আছে? বেশ, তাহলে আজকে আমি এই পর্যন্তই বললাম। আজকে আমি এই পর্যন্তই বললাম। তাহলে আমি রাখছি। নমস্কার। ভালো থেকো। কালী পুজো ভালো করে কাটিও। শুভ দীপাবলি।